আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশ্যে টেলিভিশনে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি প্রতিবেশী আরব বিশ্বের যে দেশগুলো আছে তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। কেন? হামলা করার জন্য দুঃখ প্রকাশ, যাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটি হলো আত্মসমর্পণের শামিল। তাহলে এই কন্টেন্টে আমরা আলোচনা করব যে কেন মাসুদ পেজেশকিয়ান দুঃখ প্রকাশ করতে গেলেন, এই দুঃখ প্রকাশের মানে কি? আত্মসমর্পণ নাকি অন্য কিছু? মাসুদ পেজেশকিয়ানের হাতে এখন একক নেতৃত্ব নেই। তিনি তিনজনের একটা অন্তর্বর্তী পরিষদের সদস্য মাত্র। তাহলে ইরানের একক সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সুপ্রিম লিডার এখনো নির্বাচিত হয়নি। কি কারণে এই সময়টা লাগছে সে বিষয় নিয়েও এই কন্টেন্টে আলোচনা করব। সবচেয়ে বড় কথা, একটা ইঙ্গিত পাওয়া গেছে যে কাকে ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক এবং প্রশাসনিক নেতা নিয়োগ করা যায় এবং এই নিয়োগের জন্য কোন কোন ক্রাইটেরিয়া, কোন কোন বৈশিষ্ট্যকে এখন আমলে নেওয়া হচ্ছে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আলোচনা শুরু করি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মাসুদ পেজেশকিয়ান যে দুঃখ প্রকাশ করেছেন, এটি সাধারণত যুদ্ধ চলাকালীন কোনো সরকার প্রধান এই কাজটি করে না। ফলে ইরানের প্রেসিডেন্টের এটা একটা ব্যতিক্রম কাজ হয়েছে। মাসুদ পেজেশকিয়ানের এই দুঃখ প্রকাশকে জাস্ট লুফে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন এটাই প্রমাণ করে যে ইরান আত্মসমর্পণ করেছে। কিন্তু এর পরে দেখা গেল যে তার পরদিনই ইরান তার প্রতিবেশী দেশে আক্রমণ করেছে এবং তাহলে আত্মসমর্পণের বিষয়টি আর টিকে রইল না। এখন মাসুদ পেজেশকিয়ান দুঃখ প্রকাশ করার পরেও কেন প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করলো ইরান? ইরান অ্যাকচুয়ালি প্রতিবেশী দেশগুলোকে আক্রমণ করেনি। প্রতিবেশী দেশে এই যে মার্কিন ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিতে তারা আক্রমণ করেছে। এর বার্তা খুব স্পষ্ট। মাসুদ পেজেশকিয়ান বলছেন যে যদি প্রতিবেশী দেশগুলো থেকে ইরানকে আক্রমণ করা না হয় তাহলে ইরান আর প্রতিবেশী দেশে আক্রমণ করবে না। এর মানে হলো যে ইরান স্পষ্ট করে বলে দিচ্ছে যে তারা চায় না প্রতিবেশী দেশগুলো তাদের মাটি, তাদের পানি, তাদের আকাশ প্রতিরক্ষা, তাদের আকাশ এই সবকে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলকে ব্যবহার করতে দেয়। এটি ইরান চায় না। তাহলে কি ইরান এখন একটা ইঙ্গিত দিচ্ছে যে এই এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পর এখন এই যুদ্ধটাকে ইরান আঞ্চলিক একটা যুদ্ধে পরিণত করতে চায় না? এটি একটা বিষয়। হামলায় ইরান তাদের সর্বোচ্চ নেতা হারিয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রী, ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনীর প্রধান, মোট 40 জনেরও বেশি প্রথম সারির নেতাকে যখন হারিয়ে ফেলেছে, তখন এ ধরনের আক্রমণগুলো করারই কথা বলে ইরানের তরফ থেকে জানানো হয়েছে। ইরান আগেও বলে এসেছে যে যদি ইরানের উপরে আক্রমণ করে যুক্তরাষ্ট্র তাহলে ইরান একটা আঞ্চলিক যুদ্ধ লাগিয়ে দেবে। এখন মাসুদ পেজেশকিয়ান এটি চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে যদি তার প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে তার ঘাঁটি ব্যবহার করতে দেয় বা মাটি ব্যবহার করে আক্রমণ করতে দেয় তাহলে সেটি ইরানের জন্য ভালো হচ্ছে না। ইরানের যে মূল লক্ষ্য সেটি হলো যে যুক্তরাষ্ট্র যেন এই অঞ্চলে শক্তিশালী হয়ে উঠতে না পারে বা এই অঞ্চলের মাটি ব্যবহার করে ইরানের উপরে যেন আক্রমণ না করে সেটি নিশ্চিত করা। এবং এই চিন্তা ভাবনা থেকেই মাসুদ পেজেশকিয়ান দুঃখিত বলেছিলেন বা দুঃখ প্রকাশ করেছেন বলে এখন বিভিন্ন বিশ্লেষক বলছেন। আবার ধরুন মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট রয়েছেন কিন্তু ইরানের সংবিধান এবং তাদের শাসন ব্যবস্থা এমন যে সবকিছুর উপরে একজন সুপ্রিম লিডার থাকেন, যিনি প্রশাসনিক সব কাজের শেষ অনুমোদন দেন। তিনি শিয়া মুসলিম ধর্মাবলম্বীদের একজন আধ্যাত্মিক নেতা হয়ে থাকেন। এখন আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পরে সেই জায়গাটি শূন্য হয়ে গেছে। অতীতে আমরা দেখেছি যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন মারা গিয়েছিলেন সেই দিনই আয়াতুল্লাহ আলী খামেনিকে সর্বোচ্চ পদে বসানো হয়েছিল এবং আলী খামেনিকে সর্বোচ্চ পদে বসানোর জন্য সে দেশের সংবিধানে একটা ছোট্ট পরিবর্তনও আনা হয়েছিল। কিন্তু এখন এক সপ্তাহের মতো সময় পার হয়ে গেছে। এই পরিস্থিতিতে এখনো ইরান তাদের সর্বোচ্চ নেতা নির্ধারণ করে উঠতে পারেনি। তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অবশ্যই ভিন্ন। এখন সে দেশে যুদ্ধ চলছে
এবং এই যুদ্ধের ভেতরে তাদের যে বোর্ড ভোটাভুটি করে সর্বোচ্চ নেতা নির্ধারণ করবেন, তারা এখন সশরীরে একটা জায়গায় জড়ো হয়ে ভোট দিতে হবে, নাকি তারা দূর থেকে ভোট দিলে সেটাই কাউন্ট হবে, এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে তাদের এখনো সর্বোচ্চ নেতা নির্বাচন করার প্রক্রিয়াটি থমকে আছে। কিন্তু বাকি সব কাজগুলো তারা করে এনেছে এবং মোটামুটি ভাবে তারা কাকে ভোট দেবে, কে বেশি ভোটে নির্বাচিত হবে, কে এগিয়ে আছেন, এসব বিষয়গুলো নিয়েও নানা রকম তথ্য এখন জানা যাচ্ছে। তবে ইরানের যারা আয়াতুল্লাহ রয়েছেন তারা এখন বলছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি তাদেরকে একসময় বলেছিলেন যে সর্বোচ্চ নেতা নির্ধারণ করার জন্য তাদেরকে একটা নীতি মেনে চলতে হবে। কি সেই নীতি? নীতি হলো যাকে শত্রুরা অপছন্দ করে, যাকে শত্রু প্রশংসা করে না, তাকেই বানাতে হবে সর্বোচ্চ নেতা। এখন ইরানের জন্য সবচেয়ে বড় শত্রু হলো ডোনাল্ড ট্রাম্প। ইরানের যেই শাসন ব্যবস্থার পক্ষে যারা রয়েছেন তারা ডোনাল্ড ট্রাম্পকে বড় শয়তান হিসেবে অভিহিত করেন এই নামে। আরো একজন আছেন, তাকে তারা আরেকটা নাম দেয়। তো এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপছন্দ করেন এমন একটা নাম তিনি উচ্চারণ করেছেন বলে এখন ইরানের যারা আয়াতুল্লাহ আছেন তারা বলছেন, এবং যার নাম ডোনাল্ড ট্রাম্প অগ্রহণযোগ্য হিসেবে বলেছিলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠতে পারেন। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আয়তুল্লাহ আলী খামেনির ছেলে আয়তুল্লাহ মুস্তফা যদি দেশটির সুপ্রিম লিডার হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের কাছে সেটি গ্রহণযোগ্য নয়। এখন হয়তো এটাই হতে পারে যে ইরান ডোনাল্ড ট্রাম্পের কাছে গ্রহণযোগ্য নয় এমন মানুষটিকেই তাদের সর্বোচ্চ আধ্যাত্মিক এবং প্রশাসনিক নেতা হিসেবে নিয়োগ দিয়ে দিতে পারে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।